effect of distributing and the winding on induced EMF. So EMF এর উপরে ডিস্ট্রিবিউটেড উইন্ডিং ইউজ করলে কি ইফেক্ট ফেলে সেইটা এবার আমরা দেখব। এবং কে ডি আমরা জানি ডিস্ট্রিবিউশন উইন্ডিং এর ফ্যাক্টরটার নাম কি, ব্রেথ ফ্যাক্টর বলে বা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বলে, কেডি, তাই না? এই কেডিটা কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা আমরা দেখব। তো প্রথমে একটু দেখি, এখানে বলা আছে যে এই যে ফিগারটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড উইন্ডিং। কারণ কি দেখেন একটার উপরে স্লট গুলো করা। তো ধরেন এইখান থেকে এই জায়গায় কন্ডাক্টর পেঁচানো হচ্ছে, এখান থেকে এইখানে কন্ডাক্টর পেঁচানো হচ্ছে, এখান থেকে এইখানে কন্ডাক্টর পেঁচানো হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে, এই জায়গাটায় যখন এ ম্যাক্সিমাম ফ্লাক্স পাবে এই 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 স্লটটা, তখন এও ম্যাক্সিমাম ফ্লাক্স পাবে, এও ম্যাক্সিমাম ফ্লাক্স পাবে। যখন ফ্লাক্স কমবে তখন সবাই একসাথে ফ্লাক্স কমবে। তার মানে কি ইনডিউসড ইএমএফ যেটা হচ্ছে তার কোনো যেহেতু ফিজিক্যাল মেকানিক্যাল কোনো ডিসপ্লেসমেন্ট নাই, সো ইলেকট্রিক্যালও কোনো অ্যাঙ্গেল এদের মধ্যে থাকবে না। যার কারণে E1, E2 এবং E3 এই তিনটার মধ্যে একটাতে E1 ধরেন, একটাতে E2 ধরেন, একটাতে E3 ধরেন, হ্যাঁ যেভাবে আছে যেটাতেই আছে। তো এদের মধ্যে ইনডিউসড ইএমএফ এর মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিফারেন্স থাকবে না, না হলে ভেক্টর সাম হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট ইএমএফ। So E1 equals to E1 plus E2 plus E3. Whereas if we use distributed winding তাহলে কি হয়, একটা মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট থাকে। আর আমরা দেখে আসছি যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের এই ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা রিলেশন আছে ডিপেন্ডিং অন দ্য পোল। তার মানে কি ইএমএফ যেটা ইনডিউস হচ্ছে তার মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তৈরি হবে এই এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। তো E1 যদি এই অ্যাঙ্গেলে হয়, E2 যদি এই অ্যাঙ্গেলে হয়, যেহেতু E2 টা মাঝখানে আছে এবং যার কারণে এটা অ্যাঙ্গেল আমরা ধরতেছি যে মানে পারপেন্ডিকুলার হিসেবে ধরতেছি, আর E3 টা ধরতেছি, সরি হরিজন্টাল ধরতেছি, আর E3 টা ধরতেছি হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে এদের ভেক্টর সাম হবে কি, এইটা ওই যে আমরা জানি যে তিনটা যদি একই ডিরেকশনে হ্যাঁ ডিফারেন্ট অ্যাঙ্গেলের ভেক্টর থাকে তাহলে তাদের সামেশন হয় হচ্ছে প্রথমটার শুরু থেকে শেষটার এন্ডের যেটা মাথা আছে সেইটার যোগ। তো এইটা হচ্ছে এইটা হচ্ছে স্কেলার, হ্যাঁ এটা স্কেলার সাম করলেই আমাদের হয়ে যাচ্ছে, বাট এখানে কিন্তু ভেক্টরিক্যাল সাম করতে হচ্ছে, ঠিক আছে? এই সামেশনটা ভেক্টরিক্যাল সাম। তো এই কারণে স্কেলার যোগ করলে ডেফিনেটলি E1 E2 E3 বড় হবে, মানে ইটা বেশি। আর ভেক্টরিক্যালি যখন অ্যাঙ্গুলার থাকে তখন কিন্তু ইটা ছোট হয়ে যাচ্ছে। এটা আমরা ক্যালকুলেট করতে পারি লেন্থ থেকে। ধরেন এটার লেন্থ যদি 5 হয়, 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তাহলে এটা হবে 15 সেন্টিমিটার। বাট এইটা 5, এইটা 5, এটা 5 হলেও এখানে কিন্তু 15 হবে। এখানে এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের জন্য 12, 13, 11, 10 এরকম হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে একটা ব্যাপার যে ডিস্ট্রিবিউশন, যদি ডিস্ট্রিবিউটেড উইন্ডিং আমরা ইউজ করি তাহলে এইভাবে ইনডিউসড ইএমএফটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কারণে কমে যাচ্ছে ভেক্টর সাম করলে। তো এখানে এটা লেখা হচ্ছে যে since all the coil sides figure 5.212 a তে হ্যাঁ placed in one slot, the EMF induced in all the coil will be in the time phase. In time মানে same phase. So if the coils are connected in series, the total EMF available across them will be the arithmetic sum of the individual EMF as seen in figure. এটাতেই দেখেন arithmetic sum সিম্পলি যোগ করে দিলেই হয়। আর এখানে আসলে কত ভেক্টর সাম আপনি একটু কারেকশন করে নেন, এই জায়গায় ভেক্টর সাম যেহেতু এখানে একটু দাগ দেওয়া উচিত, আমি সবগুলো ভেক্টর রাশি এখানে একটু দাগ দিয়ে দিবেন, এইটার উপর একটা দাগ দিয়ে, ঠিক আছে? আর এখানে বলে দিছি, আর এখান থেকে দেখা যাচ্ছে জন্য এরা আর ওটা দেয়নি, আপনারা দিয়ে নিতে দিতে হবে, আর কনফিউশন থাকবে না, না দিলেও হবে, বাট দিয়ে নেওয়াটাই বেশি বেশি কারেক্ট। তো এখানে আবার লিখেও দিছি ইনডিউসড ইএমএফ ইন এ ডিস্ট্রিবিউটেড উইন্ডিং ইজ দ্য ভেক্টর সাম অফ দ্য কয়েল ভোল্টেজ, ঠিক আছে? নিচে লিখে দিছি। তারপরে আসি, তো 1 পয়েন্ট ইন ফিগার 5.8 বি তে এই কথাটা বলা আছে যে ভেক্টর সাম হবে আলফা অ্যাঙ্গেল। তো আমরা যদি ক্যালকুলেট করতে যাই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা, সো অ্যাজিউম দ্য স্লট অ্যাঙ্গেলস আর আলফা। স্লট অ্যাঙ্গেলস মানে হচ্ছে এই যে স্লট গুলো দূরে দূরে আছে এই অ্যাঙ্গেলটা আলফা, এইখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে? আর হচ্ছে যে
এটার ভ্যালু একটা বলছে 20 ডিগ্রি হতে পারে, অন্য যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, বাট ধরার সুবিধার্থে 20 বলছে, বা আপনারা আলফা হিসেবে লিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। So the induced EMF in the three coil forming one phase winding will differ in time phase by 20 degree. Can be represented by the phasor shown in figure. এটা phasor দিয়ে বোঝাচ্ছে যে 20 ডিগ্রি করা আছে, আপনার এখানে আলফা লিখতে হবে। So the magnitude of the total EMF is reduced when the winding is distributed. In this case, the total EMF E is less than the arithmetic sum of the three EMFs, E1 plus E2 plus E3. So distribution factor KD is defined as the ratio of EMF induced per phase with a distributed winding to the EMF induced with a concentrated winding. Concentrated winding আমরা জানি arithmetic sum, তার মানে arithmetic sum করলে যে ভ্যালুটা আসে আর ফেজর সাম করলে যে ভ্যালু আসে, এই দুইটা রেশিওকে বলা হয় KD। এবং খেয়াল করেন, আমি প্রথমে বলে নিছি যে arithmetic sum এর ভ্যালু সব আসলে বেশি হবে আর ফেজর সামের ভ্যালু হবে ছোট, যার কারণে KD এর ভ্যালু অবশ্যই হবে less than 1. So for deriving the general expression for distribution factor in terms of slot angle alpha and the number of slots per pole per phase হচ্ছে যদি আমরা m ধরি, let us refer in figure 5.13b. So আমরা যদি ডেরাইভ করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, এই ফিগারটা আমরা কনসিডার করছি। ফিগারটা একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম ইন করে জুম আউট করে দিচ্ছি, খেয়াল করেন অ্যাঙ্গেলটা খুব ভালো করে খেয়াল করেন। সো এইখানে সেন্টার আর উইন্ডিং গুলো যেভাবে ছিল সেন্টার থেকে কত অ্যাঙ্গেল করে, তো আমরা জানতেছি যে যে অ্যাঙ্গেলটা করে আছে সেইটা হচ্ছে আপনার এই টোটালটা হচ্ছে একটা আলফা, ঠিক আছে, মেকানিক্যালি এটা হচ্ছে আলফা। তার মানে এই মাঝখান থেকে যদি আমরা একটা ইয়া টানি তাহলে সেটা হবে আলফা বাই 2 ট্যানজেন্ট হবে, তাই না? ট্যানজেন্ট কি হবে, পারপেন্ডিকুলার হবে, তাই না? রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে এখানটায়, তো এটা হবে আলফা বাই 2, এখানে রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে। তো এই জায়গাটায় এইখান থেকে এইখানে ওই একই কথা, তাহলে এই জায়গাটায় বলছে যে অ্যাঙ্গেলটা হচ্ছে কত হবে আর এইখানে অ্যাঙ্গেলটা কত হবে, এখানে অ্যাঙ্গেল বলতেছে 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2, আর এই জায়গার যে অ্যাঙ্গেলটা এটা বলছে 90 ডিগ্রি মাইনাস 3 আলফা বাই 2। কেন সেটা এখন বুঝতে পারি। ধরেন আমরা যদি এইটা ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এটার হচ্ছে আলফা বাই 2, তাহলে এই ট্রায়াঙ্গেলের ভ্যালু কত হবে আর এই জায়গাটার ভ্যালু কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, তাই না? এই দুইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এইখানে ফর্ম করে আছে, এই জায়গাটায় ফর্ম হয়ে আছে 90 ডিগ্রি, ওকে, আর এইখানে ফর্ম হয়ে আছে আমরা জানি আলফা বাই 2, তাহলে এইটা কত হচ্ছে 90 মাইনাস আলফা বাই 2, কারণ তিনটা মিলে হবে আমাদের কত 180 ডিগ্রি, তাই না? তো 90 মাইনাস আলফা বাই 2 হবে। এখন এই জিনিসটাকে যদি আমরা, এইটা আমি এই পাশ থেকে চিন্তা করছি, এবার আপনি এই ট্রায়াঙ্গেলটা যদি চিন্তা করেন তাহলে এইটার অ্যাঙ্গেল এই যেটা হয় না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2, এটা এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2। আচ্ছা, এবার এই পাশে ট্রায়াঙ্গেল চিন্তা করেন, এইটা হচ্ছে 90 ডিগ্রি আর এইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2। সো এইটা এই জন্য 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2 হয়ে গেল। আর এইটা কত হবে, এইটা চিন্তা করতে গেলে দেখেন আমাদের তো এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে এটার সাথে, তো আমাদের এইটা একটা ট্রায়াঙ্গেল আর এইখান থেকে এই জায়গাটায় একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে আছে, এবং এটা আমরা কোথা থেকে তুলছি, এইটার মাঝখান থেকে তুলছি। তার মানে কি এই জায়গাটায় 90 ডিগ্রি ফর্ম করে আছে, এখানে 90 ডিগ্রি ফর্ম করে আছে, তো এইটা আলফা বাই 2, এইটা আলফা বাই 2 আর এইটা আলফা বাই 2, তার মানে 3 আলফা বাই 2 এখানে হয়ে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা ডেফিনেটলি হবে 90 ডিগ্রি মাইনাস 3 আলফা বাই 2, 3 আলফা বাই 2। 3 আলফা বাই 2।
তো এইগুলো খুব ইজিলি আমরা বের করে ফেলবো। না হলে আরেকবার একটু বুঝে নিয়েন, ভিডিওটা দেখলে পাবেন। এই জায়গাটায় আমরা চিন্তা করছি এই ট্রায়াঙ্গেলটা যেটা এগুলো লেখাও আছে সি পি আর ও, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা আলফা বাই 2, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা ডেফিনেটলি হবে 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2, কারণ টোটাল হবে 180 ডিগ্রি যোগ করলে। আর যখন আমরা এই অ্যাঙ্গেলটা চিন্তা করতে যাই তখন কি দাঁড়ায়, হ্যাঁ যখন এই অ্যাঙ্গেলটা চিন্তা করতে যাব তখন আমাদেরকে নিতে হবে হচ্ছে সি, এই এম আর ও। হ্যাঁ, তো এখানে অ্যাঙ্গেল আছে হচ্ছে একটা আলফা বাই 2, আরেকটা আলফা বাই 2, আরেকটা আলফা বাই 2, তো 3 আলফা বাই 2। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই অ্যাঙ্গেলের ভ্যালুটা হবে 90 ডিগ্রি মাইনাস 3 আলফা বাই 2। এই হচ্ছে আমাদের কথা। এখানটা এই অ্যাঙ্গেলগুলো আমাদের দরকার হবে, এই দুইটা অ্যাঙ্গেল আমাদের দরকার হবে, তাই এগুলো ক্যালকুলেট বুঝাই নিয়ে গেলাম। কারণ আমরা বোর্ডে আঁকলে হয় কি এটা থেকে যায়, নিচে এসে বোঝানো যায়, তাই আমি এটা একটু আগে বুঝাই নিলাম। এবার আমরা যদি আসি ক্যালকুলেশনে, সো ফর ড্রাইভিং দিস আমরা চিন্তা করি যে ইনডিউস ইএমএফ ইন দি থ্রি ফেজর্স সিবি, বিডি এবং ডিএ, দ্য রেজাল্টেন্ট ইএমএফ ইজ এক্সপ্রেসড বাই দ্য ফেজর সিএ। এখানে এই যে সিবি একটা ফেজর, বিডি একটা ফেজর মানে E1, E2 এবং E3, ডিএ হচ্ছে একটা ফেজর, আর রেজাল্ট হচ্ছে সিএ। তো আমরা যদি সি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা ই কত সেটা জানতে পারবো। সিবি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু ডিএ, মানে বাই অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড হিসেবে এরা সবারই সমান, যেটাকে বলা হচ্ছে ইসি। তো ইসি ইকুয়ালস টু কি দাঁড়ায় সিবি, সিবি কে আবার দেখেন পি পয়েন্টে ভাগ করা হচ্ছে ওই 90 ডিগ্রি ক্যালকুলেট বের করার জন্য। 90 ডিগ্রি বের করার জন্য সি পয়েন্টটাতে কি করলো, পি পয়েন্টে পি মাঝখানে ভাগ করছে, এই মাঝখানে ভাগ করায় আমার সিপি প্লাস বিপি পিবি মিলে হচ্ছে আমার সিবি বা বিসি যেভাবে বলতে। তো এই জন্য লিখছে সিবি ইকুয়ালস, এই যে সিপি ইকুয়ালস টু লিখছে, সরি ইসি ইকুয়ালস টু হচ্ছে সিবি প্লাস সিবি ইকুয়ালস টু সিপি প্লাস পিবি, এন্ড সিপি ইকুয়ালস টু হচ্ছে ওসি কস 90 মাইনাস আলফা বাই 2। সিপি মানে হচ্ছে কি এই ভ্যালুটা, যখন আমরা এই ট্রায়াঙ্গেলটা চিন্তা করছি অল্প একটু, যখন আমরা এই ট্রায়াঙ্গেলটা দেখছি, এই ট্রায়াঙ্গেলটা দেখছি সিপিও, তখন আমরা যদি এই সিপির ভ্যালু বের করতে চাই তাহলে যেহেতু এইটা 90 ডিগ্রি, হ্যাঁ এইটা হিসেবে আছে আমাদের তাহলে লম্ব, এইটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি। তো ভূমির ক্ষেত্রে আমরা কি বের করি, সিপি হচ্ছে কজ এখানে যে অ্যাঙ্গেলটা আছে, হ্যাঁ 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 3 আলফা বাই 2 হিসেব করে আসবে। ও ওসি নিয়ে করছে, ওসি কোনটা, এইটা সিপি হচ্ছে ওসি কজ 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2। ঠিক আছে, তো এই যে এটা হলো 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2, সো ওসি কজ 90 ডিগ্রি আলফা মাইনাস আলফা বাই 2, এইটা থেকে আমরা পাচ্ছি সিপি। আর বের করতে হবে পিবি, পিবি যখন বের করব তখন একই দাঁড়াবে মনে হয়, পিবি হচ্ছে ওসি কজ 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2, কারণ দুইটার ভ্যালু মাঝখান থেকে ভাগ করা একই হবে। এরপরে আসি দেয়ারফর সিই সমান সমান হবে 2 ওসি কজ 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2। সো 2 ওসি 90 ডিগ্রি মাইনাস আলফা বাই 2 কে কস থেকে আমরা সাইনে কনভার্ট করলে হয় সাইন আলফা বাই 2। এখন অ্যারিথমেটিক সাম, দ্যাট মিন্স আমরা যদি এই তিনটাকে নরমালি যোগ করতে যাইতাম তাহলে হতো 3 ইনটু 2 ওসি সাইন আলফা বাই 2, মানে 3 ইসি অ্যারিথমেটিক যদি আমরা করি, বাট ফেজরের ক্ষেত্রে করলে আলাদা হবে। এখানে একটা খেয়াল করে দেখেন এম এর কথা বলা হচ্ছে, এম হচ্ছে আমরা এই জায়গাটায় চিন্তা করছি ইফ দেয়ার আর এম নাম্বার অফ স্তর, 3 কিন্তু আমরা চিন্তা করে নিছি কেন, তিনটার জন্য, এই যে E1, E2 আর E3, এই 3 আমরা চিন্তা করছি তো নিজেরা ধরে নিয়ে করছি,
কিন্তু স্লট কয়টা হবে এটা তো আমরা জানি না। তো জেনারেল কেসে ধরে নিচ্ছি যে m নাম্বার অফ স্লট যদি এখানে হয় তাহলে সেটা হবে m ইনটু 2 OC sin আলফা বাই 2। তিনটা হলে যেমন কি হয়েছে, m হলে তখন হবে m সংখ্যক যদি আমার স্লট থাকে তাহলে হবে m। এবার আসে ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভোল্টেজ। ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভোল্টেজ মানে এই ফেজর সামগুলোর যোগফল বের করতে গেছে। ফেজর সামের যোগফল মানে হচ্ছে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এই সি এর ভ্যালু, সি এর ভ্যালু। তো সি এ মানে হচ্ছে সি এম আর এম এ, বাট আমরা জানি যেহেতু মাঝখান থেকে নিছি সি এম ইকুয়ালস টু হবে এম এ। তো আমি একটা যদি বের করি আরেকটাকে ওই আগের মতো 2 দিয়ে গুণ করে দিলেই বের হবে। তো সি এ যখন বের করব তখন সি এম আর ও এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করব যেখানে ইনটু 90 ডিগ্রি আর এখানে হচ্ছে সি আলফা বাই 2 আছে। তো এইখানের অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে 90 মাইনাস 3 আলফা বাই 2। তো এখানে ওই কাজটা করলে হবে ওসি cos 90 মাইনাস 3 আলফা বাই 2। ঠিক আছে, খেয়াল করো হাত ব্যথা হয়ে যাচ্ছে বারবার টানতে টানতে। CA equals to CM plus MA, তো আমরা CM equals to M বলতেছি, সো এটার ভ্যালু হবে OC cos 90 minus 3 alpha by 2। সো CA equals to 2 OC cos 90 minus এটাকে আমরা ডাবল করে দিলাম। এবার সাইনে কনভার্ট করে নিলে আগের মতই হবে 2 OC sin 3 alpha by 2। এখন কথা হচ্ছে যদি এখানে 3 আসছে হচ্ছে তিনটা স্লট কনসিডার করা হয়, যদি m সংখ্যক হয় তাহলে আসলে 3 রিপ্লেস হয়ে যাবে m আগের মতো। সো 2 OC sin m alpha by 2 অ্যান্সার আসবে। এবার আমরা জানি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর kd ইকুয়ালস টু এই যে ভ্যালুটা আমরা পেলাম c এর ভ্যালু সেইটা ডিভাইডেড বাই এরিথমেটিক সাম। আর এরিথমেটিক সাম থেকে আমরা দেখছিলাম কি আগে, এরিথমেটিক সাম থেকে আমরা দেখছিলাম m ইনটু 2 OC sin আলফা বাই 2। আর এই ক্ষেত্রে আমরা পেলাম c এর ভ্যালুটা মানে ফেজর সাম হচ্ছে 2 OC sin m আলফা বাই 2। তো 2 OC আর OC কেটে গেলে আমাদের থাকতেছে কি sin m আলফা বাই 2 আর থাকতেছে হচ্ছে m sin আলফা বাই 2। এটা কঠিন না, আপনারা দেখলে বুঝবেন, আমি বলে দিচ্ছি একটু ফিগারটা সাথে সাথে থাকলে বোঝানো ইজি হইতো। আমার তো বারবার টেনে নিয়ে যাইতে হচ্ছে আবার নিয়ে আসতে হচ্ছে, জন্য একটু সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে। আর আমারও হাতে খুব ব্যথা করতেছে দেখতেছি এখন। হ্যাঁ, এই যে kd ইকুয়ালস টু sin m আলফা বাই 2 আর m sin আলফা বাই 2 আসে। তো এইটা হচ্ছে kd এর এক্সপ্রেশন, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের এক্সপ্রেশন হচ্ছে এটা। কোনো অসুবিধা আছে আর বুঝতে? না স্যার। একটু খেয়াল করে দেখতে হবে, বইটা নিয়ে একটু দেখবেন। আপনারা যারা বইটা কিনতে পারেন কিনে ফেলেন, আর না হলে পিডিএফটা এটুকু লাগবে প্রিন্ট করে দিতে হবে, এই চ্যাপ্টারটা প্রিন্ট করে ফেলবেন। আচ্ছা, এবার হচ্ছে ইফেক্ট অফ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অন দ্য ওয়েভ শেপ। টোটাল ইনডিউস ইএমএফ এর উপরে এবং ওয়েভ শেপের উপরে আমাদের কি ইফেক্ট ফেলে আমরা অলরেডি জানছি যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের কারণে ইএমএফ এর ভ্যালুটা অ্যামপ্লিটিউডটা কমে যাবে আর ওয়েভ শেপটা হবে আরো সাইনোসয়েডাল হবে। এবং এইটা এখানে একটু এক্সপ্লেন করা আছে, এই যে এইভাবে তিনটা ওয়েভ শেপ দিয়ে করা আছে এক্সপ্লেন করা, যেটাকে এই যে দেখেন এইভাবে গ্রেডিং করে 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 এই যে দেখেন একটু একটু সাইনোসয়েডাল হচ্ছে এরকম। তো এটা ডিটেলস বোঝার দরকার নেই, আমি জাস্ট দেখানোর জন্য বললাম এরকম দরকার নেই। আচ্ছা, এবার আসি আমি একটু ওই আগের ইয়ার বইটাতে যাব। এই বইটাতে কোথায় এক জায়গায় আমি দেখছিলাম এইখানে ইট উড বি এটা এখানে কনসেন্ট্রেটেড উইন্ডিং এর তিনটা কথা বলা হচ্ছে, যে কনসেন্ট্রেটেড উইন্ডিং হলে কি কি প্রপার্টিজ কি কি থাকবে সেটুকু থেকে দেখে নেবেন তিনটা পয়েন্ট। So it would be noted that the polar group of each phase is 360 degree electrical apart in the type of winding. So it is necessary to use two different shapes of coils to avoid falling of the end connections, and since polar groups of each phasor of 360 degrees apart, all such groups are connected in the same direction. The disadvantage is that short pitch coil cannot be used. Concentrated winding এ short pitch coil কখনো ইউজ করা যায় না। ঠিক আছে, এটা একটা মেইন কথা বলে দিলাম, যদি কোনো কারণে ভাইভাতে দরকার হয়। আর একটা জিনিস হচ্ছে যে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে
যে শর্ট পিচ কয়েল কি কারণে আমরা কি কি অ্যাডভান্টেজ আমাদেরকে দেয় সেইটা এখানে লেখা আছে। ইট সেভস কপার, যেহেতু আমরা কিছু কপার কমাই ফেলতেছি, সো কপার কানেকশন আমাদের সেভ করতেছে, কপারের কম লাগতেছে। 2 নাম্বার, দে ইমপ্রুভ দ্য ওয়েভ ফর্ম generated EMF in the general EMF can be made approximately to a sine wave more easily, and the distorting harmonics can be reduced or totally eliminated. যখন এরকম কাজ করা হয়, শর্ট পিচ করা হয়, তখন এই যে হারমোনিক যেটা আছে, হারমোনিকটাও আমাদের এলিমিনেট হয়। ওয়েভ শেপটা মোর সাইনোসয়েডাল হয়, হারমোনিকও এলিমিনেট হয়, কারণ 3 গ্রেডিং এ ভাগ করা হয়ে যায়, তাই এই ছোট হয়ে যায় তাই। So due to the elimination of high frequency harmonics, eddy current and hysteresis loss are reduced, thereby increasing the efficiency. So আপনারা এই যে শর্ট পিচ আমরা একটু পরে পড়বো, এই শর্ট পিচের 3টা অ্যাডভান্টেজ এখান থেকে আপনারা পড়ে নেবেন, এটা এখান থেকে করতে হবে। আর শর্ট পিচ কি, এই যে শর্ট হয়ে যাওয়া, অর্থাৎ ফুল পিচ হলে এই ফুল পাতটা হবে, অর্থাৎ এই দিকের কপার সংখ্যা আর এই দিকের কপার সংখ্যা সেম হতো, কিন্তু আমরা কিছুটা অংশ কমাই ফেলাতে এটা কিভাবে হয়, ধরেন আমার এইখান থেকে এই অ্যাঙ্গেল, এই দুটো স্লটের অ্যাঙ্গেল হওয়ার দরকার ছিল 90 ডিগ্রি, 90 না করে আমরা এই জায়গাতে করলাম, মানে হলো 80 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, মানে এই সেকেন্ড পার্টটা কমে গেল। তো এইভাবে এই কাজটা করে, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখাই দিলাম। আর ইফেক্ট অফ ডিস্ট্রিবিউশন উইন্ডিং, এটা আপনারা ওই বই থেকে পড়বেন, আমি যেটা ওখানে দেখাইছি। শর্ট পিচটা এখানে ভালো করে লেখা আছে জন্য আমি দেখালাম। ওই বইটায় যেটা হয়, ওই বইটার ভেতর থেকে পড়ে খুঁজে বের করতে হয়। হ্যাঁ, তো ইফেক্ট অফ ইউজিং শর্ট পিচ কয়েল আর অন ইনডিউসড ইএমএফ, এটা আমরা করবো। পিচ ফ্যাক্টর, পিচ ফ্যাক্টর কি হবে, এই যে দেখেন 180 ডিগ্রি যে অ্যাপার্টমেন্ট হতো, এবার না হয়ে বিটা অ্যাঙ্গেল আমরা শর্ট করে দিলাম, বিটা অ্যাঙ্গেল শর্ট করে দিলে দাঁড়ায় 180 মাইনাস বিটা। সো এই ক্ষেত্রে হতো এরিথমেটিক সাম E1 আর E2, আর এই ক্ষেত্রে হচ্ছে এই অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে ওই আগের মতো এইভাবে সাম হবে। তো এই অ্যাঙ্গেলটা ভেক্টরিক্যাল সাম। তো এইটা যেহেতু বিটা, তাহলে এইটাও বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এইটা বিটা হলে এইটাও বিটা হবে। এইটা যেহেতু বিটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল বিটা, আর এইখানটা এটা আছে, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা কনসিডার করি, দেখেন এটা একটু উল্টা করে চিন্তা করতে হবে, এই অ্যাঙ্গেলটা আছে বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা ডেফিনেটলি কত হবে, আর এই অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক আছে? যেহেতু এটা সাম, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 90 মাইনাস, না এটা তো 90 না, এটাকে ক্যালকুলেট করে আনতে হবে। এইটা এখানে লেখা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা বাই 2, আর এটা হচ্ছে বিটা বাই 2। এটা কিভাবে বোঝা যায়, এটা বুঝতে গেলে আপনাদেরকে এই জায়গাটা, এইটা প্যারালালি একটা থাকতে হবে। এইটা যে এইটা এই যে দাগ আছে আর প্যারালালি যদি আমরা কি ভেক্টর সামের একটা সামান্তরিক সূত্র আছে, মনে আছে? সাধারণত এইভাবে আঁকি, কিন্তু এই জায়গায় আমরা ওইটা থেকেই তো এইটা আঁকতেছি, তাই না? সামান্তরিক সূত্র ইউজ করেই কিন্তু এটা আঁকতেছি। তো এই অ্যাঙ্গেলটা যদি, এই টোটাল অ্যাঙ্গেলটা হবে আসলে বিটা, তো এটা যদি বিটা হয় তাহলে এটা অর্ধেক হবে বিটা বাই 2, সেই জন্য আসছে এটা বিটা বাই 2 এই অ্যাঙ্গেলটা। তো এটা যদি বিটা বাই 2 হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস বিটা। এইভাবে আসলে সামান্তরিকটা আমরা না এঁকে ভেক্টরের আরেকটা উপায় হচ্ছে এই মাথায় মাথায় আঁকা, মেইনলি সামান্তরিক সূত্র দিয়ে করা হয়, কিন্তু যেহেতু এক্সপার্ট হয়ে গেলে এগুলো আর লাগে না, ওই মাথায় করে দিতে হয়। বাট অ্যাঙ্গেল বের করতে গেলে ওই সামান্তরিকটা কনসিডার করে নিতে হয়, ট্রাপিজয়েডাল রুল যেটা, ট্রাপিজয়েডটাকে কনসিডার করে নিতে হয়। তো আমরা অ্যাঙ্গেল গুলো সব পেয়ে গেলাম। এখন দেখেন খুব ইজি, কেপির ডেফিনেশন যদি আমরা দেখি এখন ওই আগের মতো করে, যে ইএমএফ ইনডিউসড ইন দ্য শর্ট পিচ কয়েল ডিভাইডেড বাই ইএমএফ ইনডিউসড ইন দ্য ফুল পিচ কয়েল। ফুল পিচ কয়েল যখন হবে তখন অ্যারিথমেটিক সাম হবে, আর শর্ট পিচ কয়েল হলে ভেক্টরিক্যাল সাম হবে। তো কেপি ইকুয়ালস টু, তাহলে ওই এই যে ইয়াগুলো আছে এখান থেকে
দেখতে চাইলে দেখেন এসি মানে হচ্ছে আমাদের এই ভেক্টরিক্যাল সাম, আর হচ্ছে কেপি যেটা হচ্ছে এই এবি প্লাস বিসি, যেটা অ্যারিথমেটিক্যালি যোগ করা হচ্ছে, ভেক্টরিক্যালি না। তো এবি প্লাস বিসি মানে হচ্ছে এবি প্লাস মানে এটাকে ডাবল এবি ইকুয়ালস টু বিসি যদি করি তাহলে 2ab আসবে। তো এই যে নিচের গুলা দেখেন 2ab তে আসলে ইভেন্চুয়ালি আসলো। আর উপরেরটাকে যেহেতু এই জায়গাটায় দুই ভাগ করা হচ্ছে এখান থেকে, তো এডি এবং ডিসি আসতেছে। তো এডির ভ্যালু বের করতে পারলে আমরা ডিসি হচ্ছে এডির সমান, তো এডি ইকুয়ালস টু ডিসি হবে। তো এডি সমান কত হবে? ওই যে আগের মতো এডি সমান হবে এবি কস বিটা বাই 2। আর আগে হ্যাঁ এই জায়গাটা একবারে করে দিলেই পারতো, এডি ডিসি করে এখানে এডি ইকুয়ালস টু ডিসি যেহেতু, সো আমরা কিন্তু এই জায়গাটা লিখতে পারতাম 2ad, হ্যাঁ 2ab, এইভাবে ডাইরেক্ট লেখা যাইতো। সেই হিসেব করে লিখলে এই যে এডি এর যে ভ্যালুটা সেটা হলো এবি cos বিটা বাই 2, তাহলে এখানে এবি cos বিটা বাই 2 দ্যাট মিন্স একবারে 2ab cos বিটা বাই 2 লেখা যায় আর 2ab লেখা যায়। তো আপনারা যে কোনো ভাবে করবেন, তাহলে cos বিটা বাই 2, তো देयरफॉर পিচ ফ্যাক্টর যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে cos বিটা বাই 2। এবং পিচ ফ্যাক্টরের যে ইমপ্যাক্ট সেটা আপনারা ওই বইটা থেকে পড়ে নিয়ে ডিএল স্যারের বইটা আমি দেখাই দিয়ে আসছি। হ্যাঁ, এখন এই বিটার ভ্যালু যদি 30 ডিগ্রি হয় তাহলে এভাবে আসবে, যা আসে তাই। আগামী ক্লাসে আমরা যখন এই ম্যাথ দেখব হয়তো এই অ্যাঙ্গেল গুলো বের করা আরেকটু ইজি হবে। তো নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথটা থেকে শুরু করব। ওদের ডেকো না কহু পথ শিশু, ওরা এ যুগের সংগ্রামী যিশু। Don't know bad. Video to Dakar John No. Please subscribe our channel. Like this video. Follow like le share ko rain. Karap like le comment Kora John Zano next time Oro improve Korte Pari. Please subscribe our channel. Like this video.